আসসালামু আলাইকুম। সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও অভিনন্দন। আমরা এশায়ারের যে আপডেট এখন পর্যন্ত জানতে পেরেছি, ৬০ লক্ষের অধিক যে এশায়ারে বিচারাধীন ছিল, এই ৬০ লক্ষ বিচারাধীনের ভেতরে প্রায় ২০ লক্ষের কাছাকাছি এ কাজ নির্বাচন কমিশনার সম্পাদন করার প্রচেষ্টা করেছে। যেটি আগামী শুক্রবার এই লিস্ট একটি বেরোবে। এই লিস্টের মাধ্যমে জানতে পারা যাবে যে কারা বিচারাধীন থেকে ক্লিয়ার হয়েছে এবং কাদের এখন ভোটার হয়েছে, ডাউটফুল ভোটার হয়েছে। এরই মধ্যেই নির্বাচন কমিশনার আমরা দেখলাম যে গত কদিন আগেই ভোট ঘোষণা করে দিয়েছে অলরেডি। ২ দফায় পুরো পশ্চিমবঙ্গে ভোট হবে। এ নিয়ে আমরা উদ্দীপনা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক মহলে নেতাদের, বিভিন্ন আগ্রহ উদ্দীপনা এবং পাশাপাশি জনগণদের এবং ভোটারদের উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। যারা এই এমএলএ ভোটের টিকিট পেয়েছেন তারা খুবই খুশি এবং তারা খুবই আনন্দিত, তাদের দর্শকরা খুবই আনন্দিত, তাদের সাপোর্টাররা খুবই আনন্দিত এবং তারা বিভিন্ন ধরনের মিটিং মিছিল এখন থেকেই শুরু করেছে। কিন্তু কথা হচ্ছে এই ৬০ লক্ষ বিচারাধীন যে ভোটাররা থেকে গেল, তারা কতটা পর্যন্ত এই নির্বাচন কমিশনার এই কাজ সম্পাদন করতে পারবে, এটি কিন্তু বড় ধরনের কোশ্চিন হয়ে দেখা দিয়েছে। আমরা যদি লক্ষ্য করি এখন পর্যন্ত প্রায় ২০ লক্ষের কাছাকাছি এই কাজ সম্পাদন করেছে, যেটি খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পরে বোঝা যাবে আসলে এই জায়গাতে কতটা কাজ নির্বাচন কমিশনার করতে পেরেছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে এই ভারতবর্ষে ১৯৪৭-এর পর থেকে, যখন থেকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এই ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে, তারপর থেকে আমরা দেখেছি আমরা ভোটে অংশগ্রহণ করেছি, আমাদের পূর্বপুরুষরা ভোটে অংশগ্রহণ করেছে, ভোট এসেছে, ভোট চলে গেছে। আমরা আমাদের যে অবস্থান, এই অবস্থানের একই জায়গায় আমরা কিন্তু অবস্থিত। আমাদের কোনো পরিবর্তন নেই, বা ভোটারদের কোনো, জনগণদের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা যদি দেখি বিশেষ করে মুসলিম কমিউনিটি, মুসলিম যে জাতির যে বিষয়টি আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে আজকে সারা ভারতবর্ষ ব্যাপী আরএসএস, বজরং দল এবং শিবসেনা কর্তৃক যে নির্যাতন এই মুসলিমদের উপরে হচ্ছে, অথচ এই মুসলিমরা কিন্তু এই ভারতের ভোটাধিকার তাদের রয়েছে, তারা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদের কিছু এমএলএ, তাদের কিছু এমপি রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্য, আজকে বর্তমান সময়ে ভারতে যেভাবে মুসলিমদের উপরে অকথ্য নির্যাতন এবং দলিত আদিবাসীর উপরে যে অকথ্য নির্যাতন হচ্ছে, এর জোরালো প্রতিবাদ এখন পর্যন্ত কোনো এমএলএ এমপিকে আমরা লক্ষ্য করছি না যে তারা করছে, কোনো প্রতিবাদ তারা করছে। এমনকি আমরা যে রাজনৈতিক দলকে ভোট দিয়ে গদিতে নিয়ে আসছি, আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে এই পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে, বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, এই গভর্নমেন্ট এখন পর্যন্ত বিধানসভায় কোনো ধরনের এরকম কোনো বিল নিয়ে আসেনি যে ভারতের যেভাবে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের বিরোধিতা করে একটা কোনো বিল নিয়ে আসবে এবং কঠোর কোনো আইন নিয়ে আসবে, এরকম কিন্তু আমরা লক্ষ্য করছি না। গণতন্ত্র আসে, গণতন্ত্র চলে যায়, ভোট আসে, ভোট চলে যায়। এই গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষ আমরা অংশগ্রহণ করি, কিন্তু আমাদের মৌলিক যে আমাদের চাওয়া পাওয়া, মৌলিক যে আমাদের এই সরকারের কাছ থেকে মৌলিক যে আমাদের অধিকার, এই অধিকার থেকে কিন্তু আমরা বঞ্চিত। আমরা যেভাবে নিরাপত্তা থেকে আজকে আমরা বঞ্চিত, আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে কোনো মুসলিম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আজকে তারা নিরাপত্তাহীনতার জায়গা তারা ফিল করছে যে আমরা নিরাপদ নই। যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, যে এলাকাতে মুসলিমরা অল্প সংখ্যায়, সেখানে মুসলিমদের উপরে অকথ্য নির্যাতন করা হচ্ছে। আজকে আমাদের নিরাপত্তার যে মৌলিক যে আমাদের অধিকার, এই মৌলিক অধিকারের ভেতরে একটি হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তা দিতে এই বর্তমান যে গভর্নমেন্ট, বর্তমান যে সরকার, সেটা কেন্দ্র সরকার হোক, সেটা রাজ্য সরকার হোক, এরা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে। আমরা এর আগে দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপরে অকথ্য নির্যাতন হতো, কিন্তু আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি দেখে অকথ্য নির্যাতনের শিকার হচ্ছে আরএসএস, বজরং দল, হিন্দু জঙ্গিদের দ্বারা। এবং এই নির্যাতন শুধুমাত্র মুসলিমরা নয়, এই নির্যাতন খ্রিস্টান, এই নির্যাতন দলিত আদিবাসী শ্রেণীদেরকেও টার্গেট করা হচ্ছে।
আমাদের বক্তব্য হচ্ছে ভোট আসবে, ভোট চলে যাবে। অল্প শিক্ষিত, এই অল্প শিক্ষিত ব্যক্তিরা যারা ভোট দেওয়াকে বিশাল ধরনের একটা আমাদের অধিকার আমরা মনে করি, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের অধিকারের ভেতরে এটাও একটা অধিকার যে আমি নিরাপত্তা পেতে, বর্তমান সরকারের কাছ থেকে নিরাপত্তার জায়গাতে আমি এই সরকারের কাছে বসবাস করব, এই সরকারকে ভোট দেবো এবং আমি নিরাপদে থাকব। এটি কিন্তু যে সরকারি হোক, সেটা স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তাকে কিন্তু নিশ্চয়তা দিতে হবে। কিন্তু আমরা এটা লক্ষ্য করছি বরাবর যে আজকে আমরা এই জায়গায় নির্যাতনের শিকার। আজকে কোথাও নামাজ পড়ছে, নামাজ পড়াটা পর্যন্ত আজকে আমাদের জন্য মানে আমাদের জন্য একটা অপরাধ হয়ে গেছে। ভারতবর্ষের মাটিতে, ইউপির মতো জায়গাতে বাড়িতে 20 জন 30 জন নামাজ পড়ছে, এটা আমাদের জন্য অপরাধ। আজকে কোনো জায়গাতে কোনো ব্যক্তি যদি ইফতার পার্টি করে, কোনো অনেক ব্যক্তি, অনেক ইয়াং জেনারেশন মানে আনন্দের সাথে ঈদ মানে রোজা পালন করে এবং ইফতারিটা হয়তো 10 জন 15 জন বন্ধু মিলে কোনো একটা জায়গাতে ফিস্ট করে এবং যায়, এখানে গিয়েও তারা কিন্তু নির্যাতনের শিকার। কেন সে সেই জায়গায় ইফতার করলো, কেন সে সেই জায়গায় ইফতার করার পরে যে খাবারটা সে খেয়েছে, সেই খাবারটার চিকেনের মানে এগুলো উচ্ছিষ্টগুলো কেন গঙ্গায় ফেলে দিল, এর জন্য নির্যাতন হচ্ছে, এর জন্য পুলিশ কেস হচ্ছে। আমি ভোটারদের বলতে চাই, আমরা যাদেরকে ভোট দিয়ে এমএলএ এমপি তৈরি করি, তারা কি আমাদের দুঃখ, আমাদের বেদনা তারা কি পার্লামেন্টে তুলে ধরছে? তারা কি বিধানসভা লোকসভায় তুলে ধরছে? আজকে আমরা যে গভর্নমেন্টের আন্ডারে বসবাস করছি ওয়েস্ট বেঙ্গলে, এই ওয়েস্ট বেঙ্গলের যে বিধানসভা রয়েছে, এখানে কোনো কি আইন এরকম পাস হয়েছে যে এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে কঠোর থেকে কঠোরতর সাজা হবে? কিন্তু এটা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই ভারতের মাটিতে এই আরএসএস, বজরং দল, শিবসেনার জঙ্গিরা নির্যাতন করে মুসলিমদের উপরে, দলিত আদিবাসীদের উপরে হত্যা করে এবং তারা 2 মাস 4 মাস জেলে থাকার পরে তাদেরকে যখন তারা বাইরে বেরিয়ে আসে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এটা বর্তমান ভারতের সংস্কৃতি হয়েছে। তাহলে আমরা ভোট দিব কেন? আমরা ভোট এ কারণে দিব যাতে আমাদের নৈতিক যে অধিকার, নৈতিক অধিকারের ভেতরে প্রথম যে প্রায়োরিটি সেটি হচ্ছে আমি নিরাপত্তার, বর্তমান সরকার থেকে আমি নিরাপত্তার যে জায়গাটা সেটা সুনিশ্চিত করব। এবং দ্বিতীয় অধিকার কি? দ্বিতীয় অধিকার হচ্ছে আমি মানে শিক্ষার যে ব্যাপার, এই শিক্ষাটা আমি এই সরকারের কাছ থেকে পাবো। আজকে শিক্ষার কি হাল এটা আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতে আমরা যদি দেখি তাহলে দেখব অনেক স্কুল, অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি আজকে ধুকে ধুকে মার খাচ্ছে। আজকে ছেলেরা পড়াশোনার দিকে যাচ্ছে না। তারা যখনই মানে মাধ্যমিক পাস করছে বা খুব বেশি যদি হয় তাহলে এইচএস পাস করছে, তখনই তারা কিন্তু বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, তারা বাইরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এখানে কোনো শিল্প কলকারখানা নাই, এখানে কোনো জব নাই, এর জন্য তারা বাইরে কোথাও নিজের জীবিকা নির্বাহের জন্য, পরিবার চালানোর জন্য তারা চলে যাচ্ছে। ফলত কি হচ্ছে? উচ্চ শিক্ষায় যে শিক্ষিত হবে, আজকে গ্রামে সার্ভে করে দেখুন, আমরা যে এলাকায় বসবাস করি এই এলাকাগুলোতে সার্ভে করে দেখুন, তাহলে দেখবেন যে গ্রাজুয়েশন কমপ্লিট, এমএ কমপ্লিট এরকম স্টুডেন্ট আজকে হাতে গোনা, পাড়াকে পাড়া নাই। এই যে শিক্ষা আমাদের নৈতিক অধিকার, এখান থেকে আমাদের কিন্তু বর্তমান সরকার বঞ্চিত করেছে। আমাদের থেকে বঞ্চিত করেছে চিকিৎসা। চিকিৎসাতে আমাদের যে নৈতিক অধিকার, আমাদের যে চিকিৎসা দিবে, এই চিকিৎসা থেকে আজকে বর্তমান সরকার আমাদেরকে কি করেছে? আমাদেরকে দিচ্ছে না। আজকে অনেক ব্যক্তি, অসহায় ব্যক্তি, তারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, তারা মারা যায়। আজকে এই ধরনের মৌলিক যে আমাদের 3-4টি অধিকার রয়েছে, এই মৌলিক অধিকার দিতে সরকার মৌলিক অধিকার দিতে বাধ্য। কিন্তু কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে অনুদানের নামে, ভাতার নামে বিভিন্ন ধরনের ভাতা চালু করে দিয়েছে এবং এই ভাতা নিয়ে আমরা সন্তুষ্ট। এটা কি আসলে কোনো সঠিক উন্নয়ন? সঠিক উন্নয়ন এটাকেই বলা যাবে যখন একটা মানে সঠিক কোনো একটা জব তাকে দেয়া হবে, একটা পরিবারের সঠিক জব দেয়া হবে, যে যে কোয়ালিটির, তাকে সেই কোয়ালিটির একটা মানে জব দেয়া হবে। অনুদান বা ভাতা কোনোদিন উন্নয়নের পথ হতে পারে না। উন্নয়নের পথ হচ্ছে, প্রকৃত উন্নয়নের পথ হচ্ছে স্বনির্ভর করে দেওয়া। সবাইকে চাকরি যেমন দেয়া যাবে না, তেমন বিভিন্নভাবে সরকার যদি ইচ্ছা করে তাহলে আমাদেরকে স্বনির্ভর করবে। এই ভাতা কিন্তু সবাই পাওয়ার যোগ্য নয়। কার ভাতার দরকার? যে একদমই কোনো কাজ করতে পারবে না, যার কাজ করার কোনো সক্ষমতা নেই, যে ব্যক্তি কাজ করতে অপারগ, তার শক্তি নেই, তার কোনো ধরনের মানে নেই, পার্সোনাল কোনো তার মানে থাকবে না, সেই ব্যক্তি শুধুমাত্র ভাতার যোগ্য হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে,
অথচ আমরা ভাতার লাইনে বড় বড় লাইন আমরা দিচ্ছি। এই জায়গাতে আমাদেরও ত্রুটি রয়েছে। সরকার আমাদেরকে ভাতা দিয়ে তাদের ভোটকে ক্রয় করছে এবং তার কাছে আমরা মাথা বিক্রি করে দিচ্ছি। আমাদের সঠিক আওয়াজ তোলা দরকার। আমাদের সঠিক আওয়াজ তোলা দরকার যে সরকার আসবে, সরকার চলে যাবে, আমরা ভোট দিচ্ছি, ভোট দিতে থাকবো। এই জায়গাতে আমাদের যেটা করা দরকার, সরকারের কাছে মৌলিক যে আমাদের নৈতিক দাবি, এই চারটি নৈতিক দাবি তার কাছে পেশ করতে হবে। এই সরকারের কাছে চারটি নৈতিক দাবি পেশ করতে হবে আমাদেরকে: নিরাপত্তা, চিকিৎসা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। এগুলো হচ্ছে আমাদের মৌলিক দাবি। এগুলোর উপরে সরকার যদি ফোকাস দেয়, তাহলে আমরা বছরের পর বছর ভোট দিয়ে যে সরকার তৈরি করব, এতে কল্যাণ রয়েছে, নচেত কিন্তু কোনো কল্যাণ আমরা দেখতে পাবো না। আখেরে দিনের পর দিন বেকারত্ব বাড়বে, পড়াশোনার যে হাল, এটা যে আজকে বর্তমান সময়ে রয়েছে, এর থেকেও খারাপ অবস্থা চলে যাবে। আমি আমার ফেসবুক বন্ধুদেরকে, ইউটিউব বন্ধুদেরকে বলতে চাই, আসুন আমরা শুধুমাত্র ভোটের যে রাজনীতি, এই ভোটের রাজনীতির শিকার না হই। আজকে বর্তমান সময় সার্বিক দিক থেকে মুসলিমরা আজকে যেভাবে অকথ্য নির্যাতনের শিকার, তারা আজকে শুধুমাত্র শারীরিক নির্যাতনের শিকার নয়, তারা আজকে কাগজে কলমেও নির্যাতনের শিকার। আজকে তাদেরকে বিভিন্নভাবে, আমরা যদি সাচার কমিটির রিপোর্ট দেখি, তাহলে দেখব যে মুসলিমদেরকে কিভাবে পিছিয়ে রাখা হয়েছে। আজকে আমরা যে এলাকায় বসবাস করি, এই এলাকাতে, এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মতো একটা জায়গাতে, মুর্শিদাবাদের মতো একটা জেলাতে, যে জেলাটি একসময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, এই জেলাতে আজ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি। চিন্তা করতে পারেন কিভাবে এই মুর্শিদাবাদবাসীকে কিভাবে নির্যাতন করা হয়, কিভাবে তাদেরকে বঞ্চিত করা হয়, কল্পনা করতে পারবেন না। 34 বছর বামফ্রন্ট রাজত্ব করেছে, তারা একটা পূর্ণ ইউনিভার্সিটি মুর্শিদাবাদে দিতে পারেনি। আজকে আমরা যদি দেখি, 15 বছর ধরে আমাদের দিদিমণি রয়েছেন, তিনি ক্ষমতায় রয়েছেন, তিনি একটা পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদকে দিতে পারেননি। একটি হ্যান্ডিক্যাপ বিশ্ববিদ্যালয় দিয়েছে আমি শুনেছি, বহরমপুর কেএন কলেজে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আজকে মুর্শিদাবাদবাসী হিসাবে আমাদেরকে সজাগ হতে হবে। শুধুমাত্র আমরা যাতে ভোটের খোরাক না হই, শুধুমাত্র যাতে আমরা 200-500 টাকায় ভোট বিক্রি করে দিয়ে, 1 বোতল 2 বোতল মদে ভোট বিক্রি করে দিয়ে আখেরে আমরা আমাদের প্রজন্মের ভবিষ্যৎকে আমরা নষ্ট করছি। আসুন আমরা আমাদের ভোটের মূল্যায়ন করি, আমাদের সঠিক যে অধিকার, এই অধিকার আমরা সরকারের কাছে পেশ করি। আমরা কেন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পাবো না? কেন পাবো না? মালদা বিশ্ববিদ্যালয় পেতে পারে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পেতে পারে, বর্ধমান 2টা পেতে পারে। কোন জেলাতে বিশ্ববিদ্যালয় নেই? অথচ আজকে এই মুর্শিদাবাদের 80% যে জেলায় 60% 80% মুসলিম, সে এলাকাতে একটিও বিশ্ববিদ্যালয়, আজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদেরকে দেয়নি। এখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। সম্মানীয় দর্শকবিন্দু, আসুন আমরা সজাগ হই। আমরা যে শমশারগঞ্জে বসবাস করছি, এই শমশারগঞ্জে একটি বালিকা কলেজ নাই, একটি গার্লস কলেজ নাই। অনেক জায়গায় গার্লস কলেজ আছে। আজ পর্যন্ত এই শমশারগঞ্জের যে সমস্ত এমএলএরা তৈরি হচ্ছে, তারা শুধুমাত্র তাদের আখেরে পকেট গুছাচ্ছে। এই ধরনের এমএলএরা, তারা নিজেদের প্রপার্টি তারা তৈরি করছে। তারা এমএলএ হওয়ার পরে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হচ্ছে। তারা বিভিন্ন জায়গার এমএলএরা, তাদের ছত্রছায়ায় যে সমস্ত ডানে বাঁয়ে যারা থাকে, তারা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়। অথচ এই ধরনের পিছিয়ে পড়া এলাকাগুলোতে একটি মহিলা কলেজ আমরা করতে পারিনি, মহিলা কলেজ আমরা দাবি করতে পারিনি। আসুন আমাদের এই ভোট যাতে তাদের ভোটের খোরাক না হয়, আমরা যাতে গতানুগতিক যে ভোট দিচ্ছি 20 বছর, 30 বছর, 40 বছর ধরে কোনো পরিবর্তন নেই, এই জন্য যাতে আমরা ভোট না দিই। আমাদের নৈতিক যে অধিকার, এই অধিকার যাতে আমরা যাতে পাই, এই দাবি দাওয়া আমাদের রাখতে হবে। এ বলে আমি আমার কিছু কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।